আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 19,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, একদিনের শনাক্তের হার রেকর্ড 32.55%। আগামী মাসের মধ্যে 30 লাখ ভ্যাকসিন দেবে জাপান, দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ টিকা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি কম, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 19,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, একদিনে শনাক্তের হার রেকর্ড 32.55%। সবশেষ 24 ঘন্টায় মহামারীতে মৃত্যু হয়েছে 195 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 6,780 জনের। অনলাইন এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে 21 কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। আদিন সচিবের রিপোর্ট। দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনকে দিন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী 24 ঘন্টায় শনাক্তের হার রেকর্ড 32.55%। মৃত্যুও ছাড়ালো 19,000। একদিনে মৃত্যু 195 সহ এ পর্যন্ত করোনায় মারা গেছে 19,046 জন। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ 68 জন, খুলনায় 41 আর চট্টগ্রামে 36 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 50 145 জন। সবশেষ 24 ঘন্টায় 20,536টি নমুনা পরীক্ষায় শনাক্ত 6,780 জন। এক অনলাইন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, শিগগিরই চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে 21 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। 3 কোটি ভ্যাকসিন চায়নার, 3 কোটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার, 7 কোটি ভ্যাকসিন হলো কোভ্যাক্সের, তাহলে হলো 13 কোটি হয়ে গেল। 1 কোটি রাশিয়ার হয়ে গেল 14 কোটি, আর 7 কোটি আছে হলো জনসন অ্যান্ড জনসন, যেটা আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে এটা পৌঁছাবে কথা, এইভাবেই চুক্তির মধ্যে আছে। মন্ত্রী জানান, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পাওয়া যাবে সিনোফার্মের আরো 30 লাখ ডোজ টিকা। প্রায় 1.5 কোটি ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। অগস্টে 60 লক্ষ আরো বেশি ফাইজার ভ্যাকসিন আসবে। শহরের তুলনায় এখন গ্রামের মানুষ বেশি আক্রান্ত হওয়ায় তাদের বাড়তি সতর্ক থাকার তাগিদ দেন মন্ত্রী। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি খুবই কম। প্রবেশমুখ সহ বিভিন্ন সড়কে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট। বিধিনিষেধ অমান্য করে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। মনির হোসেন তপু রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীর প্রবেশমুখ গাবতলী, বাবুবাজার, যাত্রাবাড়ি এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে প্রতিটি যানবাহনের যাত্রীদের। এত কিছুর পরেও প্রশাসনের চোখের অগোচরে কিছু সংখ্যক মানুষকে হেঁটে ঢাকা ছাড়তে ও প্রবেশ করতেও দেখা যায়। আমার ছেলের নিয়ে গেছিলাম হাসপাতালে করোনা টেস্ট করার জন্য, কালকে ওর ফ্ল্যাট। সকালবেলা কষ্ট করে গেলাম, আবার কষ্ট করে আসলাম, এটাই ভোগান্তি। বের হওয়ার লজিক্যাল গ্রাউন্ড না থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটা থানায় 3 থেকে 4টা চেকপোস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে নিয়মিত, এবং আমাদের রোবাস্ট পেট্রোলিং আমরা বের করি, যাতে মহল্লায় অলিগলিতে দোকানপাট যাতে খুলে বা লোকজন বের হতে না পারে। পাশাপাশি এই করোনা প্রতিরোধে যাতে মানুষ সচেতন হয় এবং মাস্ক পরে, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছি। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি একদমই কম। তবে পাড়া মহল্লার খাবারের দোকানগুলোতে পার্সেল নিতে আসা মানুষের অতিরিক্ত ভিড় থাকায় উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এদিকে বিধিনিষেধ অমান্য করে যারা দোকানপাট খোলা রেখেছেন এবং অকারণে ঘর থেকে বের হয়েছেন তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী মহাখালীতে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, নগরীর সার্বিক লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সীমা আপনাকে।
এই দফার লকডাউনের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন সন্ধ্যার সময় আমরা গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় একটু বেশি চলাচল করতে দেখছি। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি এবং রিক্সার চলাচলের পরিমাণ বেড়ে গেছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে সমস্ত ব্যক্তিগত গাড়ি বের হয়েছে সেগুলোর বেশিরভাগই কোনো না কোনো স্টিকার দেওয়া আছে, কিংবা আমি যেহেতু মহাখালী রয়েছে, এই পাশেই রয়েছে ডিএনসিসি কোভিড হসপিটাল, বাংলাদেশের সবচেয়ে বড় কোভিড হসপিটাল। এই রিলেটেড রোগীর অ্যাটেন্ডেন্স এবং পাশেই জনস্বাস্থ্য অধিদপ্তর, এই জায়গায় এইখানটাতে আমরা দেখেছি মানুষের চলাচল আগের দিনের চেয়ে গত দিনের চেয়ে বেশ খানিকটা বেশি। আপনি এর আগেই আমাদের সহকর্মী তপুর নিউজটি দেখলেন যে মানুষ বিভিন্ন উছিলায় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু ডিএমপি ঢাকা মহানগর পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ 383 জনকে গ্রেপ্তার করেছেন অকারণে ঘর থেকে বের হওয়ার জন্য। ভ্রাম্যমাণ আদালত 137 জনকে প্রায় 1 লাখ টাকার উপরে জরিমানা করেছে। আবার ট্রাফিক বিভাগও প্রায় 450 গাড়িকে 11 লাখ টাকার উপরে জরিমানা করেছে। অর্থাৎ সব দিক থেকে চেষ্টা চলছে যেন মানুষ অকারণে ঘর থেকে বের না হন, তারা যেন ঘরে থাকেন। আপনি জানেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই বলছেন যে 14 দিন যদি সবাই মিলে এই লকডাউনটা পালন করা যায় তো মৃত্যু সংখ্যা, আক্রান্তের সংখ্যা কমে আসবে। আপনি জানেন যে ভারতীয় ভেরিয়েন্টের যে আগ্রাসী ভূমিকা এখন বাংলাদেশে চলছে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যদি সবাই মিলে 14 দিন ঘরে থাকা যায়, লকডাউন পালন করা যায়। কিন্তু কিছু মানুষ আছেন যারা এখন পর্যন্ত এলাকায়, পাড়া মহল্লায় দোকানপাটগুলো সামনে শেল্টার দিয়ে পেছন থেকে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিছু মানুষ আছেন, তো অসচেতন মানুষগুলা যারা আছেন তারা নিশ্চয়ই এই লকডাউনের যে কার্যকারিতা সফল করতে সবাই মিলে একসাথে উদ্যোগী হবে এরকম প্রত্যাশা করছেন ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো সীমা, এই হচ্ছে মহাখালী মোড় থেকে লকডাউন পরিস্থিতির সবশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাজধানী মহাখালী থেকে লকডাউনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। লকডাউনের মাঝেও চাপ বাড়ছে ঢাকামুখী মানুষের। ফেরিতে আসছেন বহু মানুষ, তবে গণপরিবহন বন্ধ থাকায় তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল, ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দেব বর্মা। পরিবারের সাথে 2-3 দিনের আনন্দ শেষে ঢাকার দিকে ছুটছে মানুষ। দৌলতদিয়া ঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি। কেউ বা আসছেন জরুরি কাজে, আবার কেউ বাধ্য হয়ে ফিরছেন জীবিকার তাগিদে। আমাদেরকে বলতেছে যে আপনার অফিস খোলা, আপনারা যেভাবে পারেন অফিসে আসেন। অনেক ভোগান্তি, এখন তো ভেঙে আসতে হচ্ছে। কিভাবে যাব আসলে এখনো দেখা যাক আল্লাহ কিভাবে নিয়ে যায়। তবে পাটুরিয়া ঘাটে এসে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। লকডাউনে বন্ধ গণপরিবহন, আর সেই সুযোগে কয়েক গুণ বেশি ভাড়া হাঁকছেন প্রাইভেট কার, অটো কিংবা মোটরসাইকেল চালকরা। এখান থেকে ঢাকা ভাড়া চাচ্ছে, কেউ চাচ্ছে 1000, কেউ চাচ্ছে 800, কেউ চাচ্ছে 600। পাটুরিয়াতে দুজনকে আনলেন 1100 নিলেন, ঠিক করলেন? ভাই সবাই আনতেছে, নাম তার একা না, মানুষ 1200-1400 টাকাও আনতেছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। গাড়ি ও যাত্রী পূর্ণ হলেই ছাড়ছে ফেরি। বিআইডব্লিউটিসির উদ্বোধন কর্মকর্তা কর্তৃক যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা ফেরি ছাড়ি। দৌলতদিয়া থেকে মোটামুটি যাত্রী কিছুটা আসতেছে, গাড়িও আসতেছে। ঈদে ঢাকা ছেড়েছেন 1.4 লাখ মোবাইল সিম ব্যবহারকারী। ঈদের পরদিন ঢাকায় ফিরেছেন 8 লাখের কিছু বেশি। বিপুল সংখ্যক এসব মানুষ ঢাকায় ফিরেননি অথবা ফিরতে চাননি। লকডাউন শেষ হলে তারা যখন আবারও একসঙ্গে ঢাকায় ফিরবেন, ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, পাটুরিয়া, মানিকগঞ্জ। জাপান থেকে দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ করোনা টিকা। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে টিকা আনার প্রক্রিয়া এগুলোও স্থানীয়ভাবে উৎপাদনের কোনো বিকল্প নেই। এ সময় জাপানি রাষ্ট্রদূত ইতো নাইকি জানান, আগামী মাসের মধ্যে মোট 30 লাখ টিকা দেবে দেশটি। একরামুল হক, সাইমের রিপোর্ট। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের পর এবার জাপান থেকে দেশে এলো করোনার টিকা। কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার 2,45,200 ডোজ টিকার চালান পাঠালো দেশটি। শুক্রবার আসবে আরও একটি চালান। সব মিলিয়ে আগামী মাসের মধ্যে 30 লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশে অনেকেই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অপেক্ষা করছেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। হোপফুলি দিস মান্থ আর নেক্সট মান্থ
we are going to provide 3 million doses to Bangladesh. অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, দেশে টিকার চাহিদা মেটাতে স্থানীয়ভাবে উৎপাদনের উপর জোর দিচ্ছে সরকার। এছাড়া চীনের সাথে যৌথ উৎপাদনের জন্য চুক্তির খসড়া পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। আমরা স্থানীয়ভাবে এইটা তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সেই জন্য প্রস্তাবও পেয়েছি এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই আমরা কো-প্রোডাকশনে যাব। তবে বাংলাদেশ চীনের সাথে সরাসরি টিকার যৌথ উৎপাদনে যাবে নাকি কেবল বোতলজাত করবে তা নিয়ে কিছুটা অস্পষ্টতা ছিল মন্ত্রীর বক্তব্যে। ম্যাটেরিয়াল এখানে পাঠাবে, দে উইল সেন্ড ইন বাল্ক, আর আমরা এখানে বটলিং, লেবেলিং, যা যা করার, ফিনিশিং, এগুলো আমরা করব। জাপান থেকে টিকা সংগ্রহের উদ্যোগের মধ্য দিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে সংশয় দূর হতে চলেছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারা দেশ থেকে এবার 85 লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামে মোকাম থেকে আগামী সপ্তাহে এই কার্যক্রম শুরু হবে। পরপর 2 বছর দর কম থাকায় এবার চামড়ার মূল্য কিছুটা বেড়েছে বলেও জানান ব্যবসায়ীরা। গবেষকরা বলছেন, ব্লু ওয়েট চামড়া রপ্তানির সিদ্ধান্তের সুফল পেতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে উদ্যোগ নিতে হবে। শারফুল আলমের রিপোর্ট। লবণ দিয়ে কাঁচা চামড়া মজুদে ব্যস্ত আড়তদাররা। নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণের পর তা চলে যাবে ট্যানারিতে। নিয়ম মেনে এসব চামড়া মজুত না করায় 15 ভাগ চামড়া নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। তাদের মতে, করোনা মহামারী ও আয় কমে যাওয়ায় এবছর পশু কোরবানি হয়েছে 30 ভাগ কম। এবছর আমরা 80 থেকে 85 লাখ পিস চামড়া হয়তোবা আমরা সংগ্রহ করতে পারবো। যারা সঠিক সময়ে লবণ দিয়ে রাখতে পারবেন, যদি কোয়ালিটি ঠিক থাকে, আমরা মনে করি যে বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামের ভিতরে আপনার চামড়াগুলো ট্যানারি মালিকরা সংগ্রহ করা শুরু করবে। পরপর 2 বছর কাঁচা চামড়ার প্রকৃত দর পাননি অনেকেই। এমন পরিস্থিতিতে সরকার 2021 সালে রপ্তানির অনুমতি দিয়ে গড়ে 5 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দর নির্ধারণ করে 40 থেকে 45 টাকা। এই দুই সিদ্ধান্তে এবার কিছুটা বেড়েছে চামড়ার দর। এই সুযোগকে কাজে লাগানোর পরামর্শ গবেষকদের। যারা রপ্তানির সুযোগ পেয়েছেন তাদের উচিত হবে বিভিন্ন দেশে যে সমস্ত ওয়েট ব্লু আমদানিকারক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয় এগিয়ে আসতে পারেন যে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের যে এমবাসি এবং দূতাবাস রয়েছে ওই সমস্ত দেশগুলোর বায়ারদের সাথে যাতে আমাদের রপ্তানিকারকদের পরিচয় করিয়ে দেওয়া। চামড়ার আরও বেশি দাম পেতে সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সব মডিউল চালু করার দাবি ব্যবসায়ীদের। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রচণ্ড বর্ষণে পানিবন্দী চীনের হেনান প্রদেশ। এ পর্যন্ত মারা গেছে অন্তত 56 জন। এরই মধ্যে প্রায় 9.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অতিবৃষ্টিতে সেখানে $2.1 বিলিয়ন ক্ষতি হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। দক্ষিণ কোরিয়ার কাছে 6-0 সেট পয়েন্টে হেরে অলিম্পিক আর্চারির মিশ্র ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানাদিয়া সিদ্দিকী জুটি। প্রথম সেটে কোরিয়ার স্কোর 38, বাংলাদেশ 30। দ্বিতীয় সেটে দক্ষিণ কোরিয়া 35, বাংলাদেশ 33। তৃতীয় সেটে ভালোই লড়েছিলেন রোমান দিয়া, কিন্তু প্রতিপক্ষের 39-এর বিপরীতে বাংলাদেশ করেছিল 38। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 19,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা। একদিনে শনাক্তের হার রেকর্ড 32.55 ভাগ। আগামী মাসের মধ্যে 30 লাখ ভ্যাকসিন দেবে জাপান। দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ টিকা।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি কম, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।